রাজপাড়াগ্রামের মেয়ে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করে চারটে মানুষের পরিবারে রোজগার দিচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি কাকে নিয়ে কথা বলছি? আমি আজকে কথা বলবো হটকারী ম্যাডামকে নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, কন্ট্রোভার্সি ভিডিও সম্পূর্ণভাবে বানানো হয় তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর এন্টারটেনমেন্ট জন্য। তো কেউ গায়ে মাখবে না আর কেউ সিরিয়াসভাবে নেবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও করতে। এই নামটা যেহেতু ওনাকে একদম খুব ভালো যায়, তো সেই জন্য আমিও এই নামটা চুজ করলাম। আমি কিন্তু আগে ওনাকে টিনা দিয়ে কথা বলতাম, ঠিক আছে, অজপাড়ায় গায়ের টিনা, এরকমভাবে কথা বলতাম। তো যাই হোক, হটকারী নামটা এনার জন্য একদম পারফেক্ট একটা নাম। তো যাই হোক, কিছুদিন ধরে ভিডিও দেখছিলাম, ভিডিও করব সেটা মানে সময় পাচ্ছিলাম না। কেন কি, এদিকে আমার গুন্ডি ম্যান্ডি তো মেইন কন্টেন্ট, তোমরা জানো। মানে গুন্ডিকে তো আমি ছাড়তেই পারি না, অন্য যত খুশি আমার কাছে কন্টেন্ট থাক না কেন, কিন্তু আমি গুন্ডিকে একদম ভুলতে পারি না। ওর প্রতি একটা আলাদাই ভালোবাসা, মানে সেই ভালোবাসা আর আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তারপরে ম্যান্ডি যে একটা ধামাকাদার ভিডিও দিল, সেটা নিয়ে কন্ট্রোভার্সি চলছিল। ওদিকে ওই পাগলি ম্যাডাম, সমাজসেবী ম্যাডাম, তার সেই সব নিয়ে তো ব্যস্ত ছিলাম। দেখেইছো ভিডিও আসছে। তো হটকারী ম্যাডামকে নিয়ে কিছু কথা বলবো আজকে। সেটা হচ্ছে, হটকারী ম্যাডাম কাপড়ের বিজনেস শুরু করেছে, তোমরা তো দেখেছো। হটকারী ম্যাডামের একটা জিনিস দেখেছি, যখনই ও কোনো কিছু কাজে একটু উদরে যায়, মানে একটু ওর সুফল আসতে শুরু করে, তখন ও এতটাই বেশি সেটাকে মানে বাড়িয়ে চাড়িয়ে এমনভাবে বলে পাবলিকের সামনে, হঠাৎ করে ও আবার ধপে যায়, মানে পড়ে যায়, নিচে পড়ে যায়। এটাই হয় ওর সাথে। লক্ষ্য করে দেখো, যখন ওর ভিউজটা দারুণ যাচ্ছিল, দারুণ, মানে 1,90,000, 80 এরকম একটা ভিউজ যাচ্ছিল, তখনই কিন্তু হটকারিতার সাথে কিনে নিল কি, কার, গাড়ি চড়ে আমরা সব জায়গায় যাব, আমরা এখন ইউটিউবার, বুঝেছো। যার কিনা হাজব্যান্ডের কোনো ইনকাম নেই। ইউটিউব থেকে যারা ইনকাম করে, তা মনোজদের একটা ভিডিও দেখেছি এবং এটা আমারও একমত। কি একটা পায়ে খাচ্ছিল পিঁপড়ে মনে হয়। সেটা হচ্ছে, তুমি যতটা ইনকাম করো, প্রত্যেকটা মানুষের উচিত সে যতখানি ইনকাম করে তার 10% খরচা করা। মানে ব্যাপারটা এইরকম, এক্সট্রা খরচা করা মানে এই নয় যে খাওয়া দাওয়া। দেখো, আমাদের নিত্যনৈতিক জীবনে খেতেও হবে, পড়তেও হবে, ডাক্তার দেখাতে হবে, ঘুরতে যেতে হবে, সবই দরকার, বেঁচে থাকার জন্য সবই দরকার। তা বাদে আমরা যেটুকু সেভিং করি, ধরো আমার কাছে 1,00,000 টাকা মানে সেভিং আছে, আর আমার একটা কোনো জিনিসের শখ হচ্ছে, সেই শখটা 10% হওয়া দরকার। মানে 1,00,000 টাকা আছে, তার থেকে যদি আমি 10,000 টাকা খরচা করে দিই, আমার গায়ে লাগবে না। কেন লাগবে না? কেন কি 90,000 টাকা আমার অ্যাকাউন্টে থাকবে। হঠাৎ করে মানুষের বিপদ হোক, কোনো একটা কাজে লাগুক, আমি কিন্তু সেটা ব্যবহার করতে পারবো। শখ মানুষের এরকম হওয়া দরকার। আমি এটা পার্সোনালি মানি এবং এটা মেনটেন করে চলি। আমার কাছে যদি 10,000 টাকা থাকে, আমি 1,000 টাকা খরচা করব, 9,000 টাকা বাঁচিয়ে রাখবো। আমি এরকম ধরনের হিসাব কিতাবে চলি। আর হয়তো সেই জন্য একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে জামশেদপুরের মতো জায়গায় নিজের জমি বাড়ি কিনে আর এরকম একটা ঘর করতে পেরেছি, না হলে কিন্তু পারতাম না। আমার জীবনেও অনেক শখ আছে, আমারও খুব ইচ্ছে হয় সোনা দানা কিনে পড়তে, সীতাহার পড়তে। হ্যাঁ, বিশ্বাস করো, আজ 14 বছর আমার বিয়ে হয়েছে, আমার কাছে সেরকমভাবে কিচ্ছু সোনা দানা নেই। যতটুকু ওই শাখা পলা, কানে আর গলার চেন, এইটুকুই তোমরা দেখতে পাও, এইটুকুই। কেন কি, আমি মানে ভাবি, সব দেখো, প্রত্যেকটা মেয়েরই শখ থাকে, স্বপ্ন থাকে। আমিও ভাবি নিজে সাজবো, নিজেকে সাজাবো, কিন্তু পরে ভাবি যে না, আমাকে আগে ভবিষ্যৎটা দেখতে হবে, আমাকে আগে সেভিং করতে হবে। সোনাদানা একটা বয়সের পরে যদি আমি নাও পড়ি, তবুও তো আমার দিন চলে যাচ্ছে।
ঠিক আছে, তবুও আমার দিন চলে যাচ্ছে, কিন্তু আমার একটা বাড়ির প্রয়োজন, সেই জন্য আমি বাড়ি বানিয়েছি আগে, সোনাদানা ওইসবই কিছু ভাবিনি। কিন্তু হ্যাঁ, এখন একটু ইচ্ছে করে যে একটু নিজের জন্য কিছু করব, কেন এখন মনে হয় যে থাকার জন্য আমার একটা হয়ে গেছে। এবার আমাদের একটা গাড়ির প্রয়োজন, যেমন আমাদের গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। তো এইগুলো তখন যখন তুমি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যাবে তখন এগুলো শোভা দেয়। কিন্তু এই হঠকারী ম্যাডামের কি বলতো, ও সব কিছুতেই হঠকারিতা করে। ওদের ছেলেকে ট্রিটমেন্ট করানোর জন্য পয়সা ছিল না, তখন ওরা কার কিনে বসলো, ঠিক আছে, তাও আবার কি সেকেন্ড হ্যান্ড। কি বললো, ভাড়া খাটবে। যে পুরুষ কাজ করবে বলে ভাবে বা পরিশ্রম করব ভাবে, সে কিন্তু অন্য কারো গাড়ি নিয়েও ভাড়াতেও কিন্তু খেটে পয়সা আনতে পারে। কিন্তু যে পুরুষ ভাবে যে না আমি খাটবো না, তাকে তুমি যতই চেষ্টা করো না তুমি খাটাতে পারবে না। তো এই যে হঠকারী ম্যাডাম, এর হাজব্যান্ডটাও কিন্তু ঠিক সেই রকম বন্ধুরা। এত টাকা খরচ করে গাড়ি কিনলো, তারপরে গাড়ির ইএমআই, ফোন কিনছে, ফোনের ইএমআই, ভালো ভিডিও আরও ভালো ভিডিও দেওয়ার জন্য ফোন কিনছে, তার ইএমআই, এই সমস্ত কিছু করতে করতে কি করলো, যে ছেলেকে ডাক্তার দেখাতে হবে, ছেলের জন্য চিকিৎসা করতে হবে বলে পাবলিক থেকে কত টাকাই তুললো। বন্ধুরা, একটা সাধারণ হিসাবে যদি পাবলিকের থেকে 12 লক্ষ টাকাও তুলে সেখান থেকে যদি 8 লক্ষ টাকাও দিতে হয়, তবুও তো 4 লক্ষ টাকা অ্যাকাউন্টে রয়েছে। আর আমার মনে হয় না যে 8 লক্ষ টাকা দেবার মতো এই শিয়ানি মেয়ে। ও খুব জোর হয়তো 2 থেকে 3 লাখ টাকা দিয়েছে, বাকি এখনও 8 থেকে 9 লক্ষ টাকা কিন্তু ওর অ্যাকাউন্টেই রয়েছে। সেই টাকা থেকে শুরু করলো কি, শাড়ির বিজনেস, ঠিক আছে, মানে পাবলিকের টাকা নিয়ে পাবলিককেই চোখ দেখিয়ে পাবলিককেই বলছে প্রতিদিন নাইটি কিনো। আমার নাইটির দাম 300, 350, 400 যাই হোক না কেন, কিন্তু তোমাদেরকে কিনতে হবে। আচ্ছা বলো তো বন্ধুরা, মানুষ কত কেনাকাটি করবে? এই যে আমি যে নাইটিটা পরে আছি, এটার মাত্র 200 টাকা দাম, আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। সাধারণ ঘরে ভিডিও কারা দেখে? সাধারণ ঘরের গৃহবধূরা এই ভিডিও দেখে, এই সমস্ত ব্লগারদের। আর তোমাদের মনে হয় যে খুব এডুকেটেড পারসন, খুব বড়লোক মানুষরা এদের ভিডিও দেখে? আমার মনে হয় তার সংখ্যা খুবই কম, হয়তো 10%। বাকি 90% মানুষ যারা এদের ভিডিও দেখে তারা একটা সাধারণ গৃহবধূ বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার মতো, তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের মতো। তো আমাদের পক্ষে প্রতিদিন সকাল সন্ধ্যা 300 টাকা দিয়ে নাইটি কিনা আমার মনে হয় না সম্ভব বলো? আমরা যেখানে 200 টাকার নাইটি কিনে আমাদের জীবন চালাতে পারি, সেখানে আমরা 300 টাকার নাইটি কেন পরবো, কেন কিনবো? আর ওর নাইটির বলো, শাড়ির বলো, আমি যতগুলো লাইভ দেখেছি আমার মনে হয়েছে এক্সেস দাম থাকে। ঠিক আছে, তার জন্য অনেক কমেন্টও এসেছে, অনেক ভিউয়ার্স বলেছে তুমি একটু নাইটির দাম কম করো, শাড়ির দাম কম করো, তাহলে আমরা কিনবো, তাহলে আমরা দেখতে পারি। ঠিক আছে, কিন্তু না, ওর বেশি দাম। ও চায় যে ডবলের ডবল তুলতে। আর যখনই ও এরকম করে, মানে কোনো কিছু বেশি বাড়াবাড়ি করে যে কোনো জিনিস নিয়ে, তখনই কিন্তু ন্যাজে গোবরে আছাড় খেয়ে পড়ে। তোমরা দেখেছো যখন ওই খামার বাড়ি, হ্যাঁ, সেই গান শ্যুট করা সেখানে, তারপরে হচ্ছে রান্নার ভিডিও শ্যুট করা, সে কি তাথই একটা ব্যাপার। তারপরে হঠাৎ করে কি হলো জানি না, সেখান থেকে বলল আমরা সব টাকা ইনভেস্ট করে দিয়েছি, আমার বাবার পরিশ্রম, আমাদের পরিশ্রম, সুন্দর সুন্দর ভিডিও করব, সুন্দর সুন্দর কন্টেন্ট দেব। সেখানে কিছুদিন নাচন কুদন করলো, ঠিক আছে, সেই নাচন কুদন বন্ধ হতে না হতেই বাড়ি চলে এলো ড্রামা করে, বর ছেড়ে চলে গেছে, বর এখানে থাকবে না, বর এত লোকের দায়িত্ব নেবে না। তারপরে শুরু করলো এই ছেলের চিকিৎসার জন্য টাকা, তারপরে সেই টাকা দিয়ে কিনলো আইফোন, সেই টাকা দিয়ে শুরু করলো শাড়ির ব্যবসা। এখন শাড়ির ব্যবসায় ম্যাডাম নাকি এতটাই বড় জায়গায় চলে গেছে, তিনি নাকি অন্য কাউকে রোজগার দিচ্ছে। তার জন্য আজকে নাকি 3-4টে পরিবারে রোজি রোজগার হচ্ছে, এবং পাড়ার মানুষরা তাকে একদিন চিচি করতো, থুতু করতো, কেউ সাপোর্ট করতো না, বাড়ির লোক পর্যন্ত সাপোর্ট করতো না। আজকে তারাই বলছে আমাদেরকে একটু কাজ দেবে বৌমা, আমাদেরকে একটু কাজ দেবে, ঢুকিয়ে দাও না, তোমার কাজে ঢুকিয়ে দাও না। কিন্তু কি করব বলো, এই হঠকারী ম্যাডাম বলছে যে আমি এখন ঢোকাতে পারবো না, কেন কি এখন আমার কাছে আমার বিজনেসটা মানে তত বড় হয়নি, যত বড় জায়গায় গেলে আমি তোমাদেরকে
কাজে দিতে পারবো। তো বলি, ও হটকারী ম্যাডাম, তুমি যেই জায়গায় আছো সেই জায়গা থেকে তুমি যদি এত বড় বড় বাতেলা ঝাড়ো, তাহলে কোনো দিন যদি জেফার ইন্টারন্যাশনালের মতো জায়গায় পৌঁছে যাও, তাহলে কি করবে? ও মা গো মা, কি করবে গো? তখন তো মনে হয় একদম পাবলিককে ধরে দিয়ে একবারে চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে পকেট থেকে পয়সা বের করে বলবে, এই আমার কাছ থেকে এই নাইটি নিতে হবে, মোয়ের কাছ থেকে নাইটি নিলে চলবে না। হটকারী ম্যাডামের খুব ব্যবসায়িক আঘাত পড়েছে, খুব বড় ধাক্কা লেগেছে। ও কখনোই ভাবেনি যে মৌ এরকম বিজনেস শুরু করবে, কিন্তু কি করবে বলো? মৌ গেছে চিকিৎসা করাতে, সেখানে তার এক্সট্রা খরচা, ঘর ভাড়া, বরের কাজ চলবে না, ইউটিউবের ভিডিওর উপরে তো আর থেমে থাকা যায় না। কিছু যদি শাড়ি টাড়ি বিজনেস বিক্রি করে কিছু একটা ইনকাম হয়, অ্যাটলিস্ট ঘর ভাড়াটা বা দুজনের খাওয়া খরচাটাও যদি বেরিয়ে যায়, ক্ষতি কি, তাই না? তো সেই জন্য সে সেই বিজনেসটা শুরু করেছে। আর সেটা দেখে মানে হটকারী ম্যাডামের একবারে মাথা গরম। কেন কি দেখো, যে সমস্ত ব্লগাররা গ্রাম, এই যে রান্না বান্না এদেরকে ভালোবাসতো, বিশেষ করে এই মৌকে আর হটকারী ম্যাডামকে, এদের মানে কিছু কিছু ভিউয়ার্স আছে সেম, ঠিক আছে, যারা ওদেরকে ভালোবাসতো। ওদের যেহেতু লোকেশনটা একটাই, একটু দূরে দূরে ছিল, তো এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে এবার দেখো ভিউয়ার্স ভেগে যাচ্ছে না। মানে দেখো, আমি শাড়ি ব্যবসা করতাম, হটকারী ম্যাডাম শাড়ি ব্যবসা করতো, আমি বলছি হটকারী ম্যাডাম, তো হটকারী ম্যাডামের কাছে কিন্তু মৌয়ের ভিউয়ার্সগুলোও যেত। আচ্ছা, সেই জায়গায় এখন মৌ যেহেতু করছে, সেই জায়গায় মৌয়ের ভিউয়ার্সগুলো তার হটকারী ম্যাডামের কাছে আসবে না, সব মৌয়ের কাছে যাবে। তো সেই জন্য হটকারী ম্যাডামের খুব মাথা চাপা পড়েছে, মানে এতটাই মাথার যন্ত্রণা উঠেছে যে কাল সারাদিন সে লাইভ ভিডিও কিছুই করতে পারেনি। আজকে ভিডিও দিয়েছে 305 টাকা, 420 টাকা, বাটি প্রিন্টের নাইটি 420, এই দেখো সুন্দর ডিজাইন করা আছে, এটা পরে তোমরা রাস্তায় হাঁটতে পারবে, নাইটি পরে তোমরা রাস্তায় হাঁটতে পারবে। হটকারী ম্যাডাম যেভাবে নাইটি পরে রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক সেই রকম ওই 305 টাকার নাইটি কিনে তোমরাও হটকারী ম্যাডামের মতো রাস্তায় ঘুরে বেড়াতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।